নমস্কার, আমি রাজা চট্টোপাধ্যায়, আমি ঠোঁটকাটা আপনাদের প্রত্যেককে টিভি9 বাংলার প্রাইম টাইমে স্বাগত জানাই। বাংলায় একটা বহু পুরনো কথা আছে, সেই তো মল খসালি তবে কেন লোক হাসালি। সেই কাণ্ডটাই হলো আজ। অনেক ধানাই পানাই করার পর সিআইডির কাছে ভবানী ভবনে হাজিরা দিতে ছুটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে এমএলএদের সই জাল করাকে নিয়ে যে মামলা হয়েছে, যে অভিযোগ হয়েছে, সেই কাণ্ডে মাথা তিনি। এই অভিযোগে 3 থেকে 4 বার নোটিশ দিয়েছে সিআইডি তাকে। অভিষেক দিল্লিতে গিয়ে বসেছিলেন, আর হাইকোর্টে মামলা ঠুকে তিনি অপেক্ষায় ছিলেন যে মামলার ফলটা কি হয় দেখার জন্য। শেষমেশ হাইকোর্ট কিন্তু বলল এখনই অভিষেককে গ্রেফতার করা যাবে না, তবে আজ সন্ধ্যা 6টার মধ্যে সিআইডির কাছে হাজিরা দিতেই হবে। অগত্যা দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে শুনলেন চোর চোর আওয়াজ, যেটা এখন কমন হয়ে গেছে। গোটা বাংলায় যেখানেই তৃণমূলের নেতারা যাচ্ছেন সেখানেই শুনতে হচ্ছে। তারপর বাড়ি ঘুরে লক্ষ্মী ছেলের মতো ভবানী ভবনে সিআইডির কাছে গিয়ে হাজিরা। বাড়ির কাছেই ভবানী ভবন, সেখানে যেতে হিল্লি দিল্লি হাইকোর্ট কত কিছু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই জন্যই বলছিলাম, সেই তো মল খসালি তবে কেন লোক হাসালি। এ তো নতুন কিছু না, এর আগে উনি বিভিন্ন তদন্তকারী সংস্থার সামনে যখনই পড়েছেন তখনই চেষ্টা করেছেন যে কোনো না কোনো অজুহাত দেখিয়ে কোনো না কোনো ভাবে তদন্তর সামনে যেন ওনাকে পড়তে না হয়, তার জন্য। আমার বিরুদ্ধে যে অভিযোগ আমাকে নোটিশ দেবে, আমি আইনত লড়াই করব। সিআইডি কি, এতে ইডি সিবিআইয়ের কাছে আমি মাথা নত করিনি। এদের 10 পুরুষও যদি চায় না যে আমাকে সিআইডি দিয়ে, কেএমসি দিয়ে বাড়ি ভেঙে, ঘর ভেঙে, অফিস ভেঙে, আক্রমণ করে, মাথায় আঘাত করে, যা ইচ্ছা এরা চেষ্টা করুক, আমি দমার ছেলে নই। আরে ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে নিয়ে যাক, আপনি কি ভাবেন আমাদের? স্যার আমি আইনত লড়বো, আপনি ফলস কেসে ইমপ্লিকেট করে আমাকে গ্রেপ্তার করবেন। আপনি গ্রেপ্তার করে নিয়ে যান, সিআইডি আপনার, ইডি আপনার, সিবিআই আপনার, কলকাতা পুলিশ আপনার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আপনার, আপনি নিয়ে যান, আমি তো পালিয়ে যাচ্ছি না। এখন সাধারণ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেন মুখেই মারিতং জগৎ। এই রকম গরমাগরম সংলাপ বা ডায়ালগ তিনি মাঝে মধ্যেই দিয়ে থাকেন। ইতিপূর্বে তিনি অনেকবার সিবিআই, ইডি সেই সমস্ত ক্ষেত্রেও দিয়েছেন, কিন্তু তিনি কোর্টে চলে যাচ্ছেন গ্রেফতারি এড়াতে। দিল্লি গিয়ে ঘাপটি মেরে বসে থাকতেন না যদি সত্যিই তিনি এতটাই বীর হতেন। কোর্টে ছুটে ছুটে বেড়াতেন না যদি সত্যিই এতটাই বীর হতেন। অভিষেক নিশ্চয়ই দেখেছেন তার আদরের জাহাঙ্গীর খান ফলতার পুষ্পাকে কিভাবে হাফ প্যান্ট পরিয়ে এলাকার রাস্তায় ঘোরাচ্ছে পুলিশ। নিশ্চয় অভিষেক দেখেছেন কত প্রাক্তন এমএলএ, কাউন্সিলর, জেলা স্তরের নেতা এখন পুলিশের খাঁচায় বন্দি। সব বাঘ এখন ইঁদুর হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর চোর স্লোগান, গড়িয়া কামালগাছি মোড়ে আমাদের ঘর চালা করেছিস তুই। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে বের করে নিয়ে আসছে। আশেপাশে যারা রয়েছেন তারা প্রত্যেকেই চোর চোর স্লোগানে সরব। হরিশ চ্যাটার্জি স্ট্রিট একেবারে নজিরবিহীন ছবি। এই ঠিকানা তৃণমূলের সেন্ট্রাল পার্টি অফিস হলেও কিন্তু এই ঠিকানা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি। দেখতে পাচ্ছ জায়গাটা সম্পূর্ণভাবে ঘিরে দেওয়া হচ্ছে সিআইডির তরফ থেকে। সব অফিসের পারমিশন নেওয়াটা আমাদের ব্যাপার না, আপনাকে ইনফর্ম করলাম। ছবিটা দেখাচ্ছি, শুভাশিস চক্রবর্তী ফিরে যাচ্ছেন। এই ছবিটা আমরা সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি যে বারবার তদন্তে বাধা দেওয়া হচ্ছে। সিআইডি টিম ভেতরে প্রবেশ করছে তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয় 3 টিভি হরিশ চ্যাটার্জি স্ট্রিট চক্রে। এটাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িও। এই সমস্ত ঘটনা দেখেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পারেননি যে সময়টা পাল্টে গেছে, সময় পাল্টে যায়, এটাই সময়ের ধর্ম, এটাই সময়ের চরিত্র। তৃণমূল জমানায় তিনি ছিলেন যুবরাজ। আমার মনে আছে, আপনাদেরও নিশ্চয়ই মনে আছে, রাস্তাঘাটে আমরা দেখতাম অভিষেকবাবুর ছবির তলায় লেখা হতো বাংলার যুব সমাজের আইকন। আরে আপনারা আইকন কথার মানে বোঝেন? আইকন কখন একজনকে বলতে হয়, কোন উচ্চতায় উঠলে তাকে আইকন বলা যায়? বাংলায় এখন কজন আইকন? গ্রিন করিডর বানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার লম্বা করিডর রাস্তা দিয়ে পার করাতো পুলিশ। বাড়ি গাড়ি ঘিরে থাকতো অসংখ্য পুলিশ, মানে সরকারি নিরাপত্তা কর্মী। আর ওই পাদানিতে দেখতাম ওই প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রীরা গেলে যেমন হয় আর কি, পাদানিতে
সব কমান্ডো বাহিনীর মতো দাঁড়িয়ে। এখন সমস্ত ভ্যানিশ, এখন ট্রাফিক জ্যামেও থমকে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। ওই জন্যই বলছিলাম সময় বড় বিচিত্র, সময় তার ধর্ম মেনে চলে। আজকে যখন তিনি কলকাতা বিমানবন্দরে নামলেন এবং তারপরে কিন্তু তাকে সেখানে চোর চোর স্লোগান শুনতে হয়, এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এবং তার কনভয় রওনা হয়। এবং তারপরে কিন্তু আমরা দেখলাম যে অন্যান্য সময় অর্থাৎ কিনা তৃণমূলের শাসনকালে যেরকম দেখা যেত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যেতেন তখন তার মিনিট 10 আগে থেকেই সমস্ত সিগন্যাল একদম বলা যায় যে গ্রিন করিডোর করে দেওয়া হতো, কিন্তু এই সময় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এবং তার কনভয় দীর্ঘক্ষণ সিগন্যালে দাঁড়িয়ে থাকলো। আর 5 জন সাধারণ মানুষকে যেরকমভাবে সিগন্যাল মেনে গাড়ি চালাতে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এবং সিগন্যালকেও কিন্তু আমরা গাড়ি এবং কনভয়কেও কিন্তু দেখলাম যে নির্দিষ্ট জায়গায় কিন্তু সিগন্যালে দাঁড়িয়ে থাকতে আমরা দেখলাম। বেলেঘাটা বিল্ডিং মোড় এবং চিংড়িঘাটা যে সিগন্যাল ছিল সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো অভিষেকের গাড়ি এবং তার যে কনভয়। এত কিছু হয়ে গেছে, ভোটে হারের পর থেকেই দলে দলে এমএলএ এমপি তারা বিদ্রোহ ঘোষণা করছেন, দলটাই হাতছাড়া হয়ে যাওয়ার জোগাড়। কংগ্রেসে মিশে যাওয়ার কথাও শোনা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার দলে যেটুকু আছে সেটা নিয়ে কংগ্রেসে মিশে যেতে পারেন। বিদ্রোহীদের মূল টার্গেট কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখুন, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে একেবারে নীরব। তার যে আসনটি দলে ছিল সেই আসনেই তিনি এখনো পর্যন্ত উপবিষ্ট। বন্দ্যোপাধ্যায় যে পার্টি তৈরি করেছিলেন সেই পার্টির বদলে একটা কর্পোরেট স্টাইলে পার্টি চলতে গিয়ে যে মানে তৃণমূল ব্যাপারটার সঙ্গে সেই যে স্ট্রাকচার অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করতে চেয়েছেন, গোটাটা পার্টিটা সব গভর্নমেন্টটা গোটাটি তো হাইজ্যাক্ট। দলটা দিদির হাতে ছিল না। ধরুন আমি তো বলিনি 26 দিন বাদে যখন বেরিয়ে সে গণপিটুনি হোক বা চোরপিটুনি হোক খেলেন, খাওয়ার পরে হচ্ছে বললেন যে সংবাদ মাধ্যম শুনেছে যে জনগণ আমায় নিরাপত্তা দেবে। তো জনগণ যাকে নিরাপত্তা দেবে তাকে কেন্দ্রীয় নিরাপত্তা চাইতে হচ্ছে কেন? একজন জননেতা 4 তারিখের পর ডিজে বাজাবো বলবেন, বা একজন রাজনেতা তিনি শ্মশানের চুল্লি বিরোধীদের জন্য থাকবে বলবেন, গণতন্ত্র বোধহয় এটা অ্যালাউ করে না, করেনি বলেই আজকে এই দিনটা দেখি। আমার কোনো কিছু হয় না, বা ফিল্মি ডায়লগ দিয়ে বা কোনো কর্পোরেট সংস্থাকে দিয়ে ম্যানেজমেন্ট করিয়ে মনে হয় কোনো দল চলে না। দল চলে হচ্ছে সম্পূর্ণ মানুষকে নিয়ে। গোটাটা পার্টিটা সব গভর্নমেন্টটা গোটাটি তো হাইজ্যাক্ট। সেই হাইজ্যাক্ট যে ক্রাউন প্রিন্স, সেই ক্রাউন প্রিন্স যিনি এখন বলছেন জনগণ নিরাপত্তা দেবে বলেছিলেন গণপিটুনির দিন, এখন বলছেন সেন্ট্রাল নিরাপত্তা চাইছেন। অভিষেক 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 একটা গল্প ছেড়েছেন আপনারা। অভিষেককে বানালোটাকে, অভিষেকের প্রডিউসার কে, ফাউন্ডার কে? মমতা ব্যানার্জি। নেত্রীকেও ভাবতে হবে, নেত্রী ভেবে দেখুন, পোস্টমর্টম করুন, কেন এই পরাজয়, কিসের জন্য পরাজয়, সেটা আলোচনা না হয়ে আমরা যেদিন গেলাম সেদিন উঠে দাঁড়িয়ে বিশেষ একজনকে হাততালি দিয়ে সম্বর্ধিত করতে বলা হলো। আমার সেই কর্মীদেরই হাততালি দিয়ে সম্বর্ধিত করা উচিত ছিল, নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নয়। বাপের বেটা হন আর যত বড় হুইসেল ব্লোয়ার হন না কেন, হিম্মত তাকে রিজাইন করে 6 মাসের মধ্যে ওখানে জিতে এসে দেখান। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের বিদ্রোহীদের বিরুদ্ধে খড়গহস্ত, মানে ছিলেন বলাই ভালো। আজ তার সুরও পাল্টে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষেপে লাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সই জালিয়াতি মামলায় অভিষেকের আইনজীবী ছিলেন কল্যাণ, কিন্তু তিনি এই মামলা এবং যাবতীয় অভিষেক রিলেটেড মামলা থেকে সরে দাঁড়িয়েছেন, বলেছেন পারবো না, নাকি সরে দাঁড়াতে বাধ্য করা হয়েছে, এটাও হতে পারে। আর অভিষেকের মামলা তিনি লড়বেন না, কোনো রকম মামলা অভিষেকের হয়ে লড়বেন না। বোঝা গেল সব হারিয়েও ঔদ্ধত্যটুকু হারাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর একটা কথা বলে দিই, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা আলটিমেটাম দিয়েছেন, হয় আমাদের বেছে নিন কিংবা অভিষেককে বেছে নিন, দুটো একসঙ্গে থাকতে পারে না। রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেক্সট করে বলেছে যে আমাকে থাকার দরকার নেই, অয়ন ভট্টাচার্য থাকবে। তো আমি মামলা ছেড়ে দিয়েছি, এত জুনিয়র ছেলেরা থাকবে। আর আমি 45 ইয়ার্স প্র্যাকটিস, একটা সিনিয়র লয়ারের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, কীভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিছু জানে না। এত অ্যারোগেন্সের কি আছে? শিক্ষা পায় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই।
আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটার সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছে সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিন এয়ারপোর্টে চোর চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি, দ্যাটস অল। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে, ওরও ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময়ের একটা ইয়ে এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে, নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে আর তাকে জানতে হবে না। আর মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে, না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। অভিষেককে বানালোটা কে? অভিষেকের প্রডিউসার কে, ফাউন্ডার কে? মমতা ব্যানার্জি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কল্যাণবাবু আগেও গর্জেছেন, কিন্তু বর্ষাতে পারেননি। অন্য বিদ্রোহীদের কথা শোনালাম, তারা গর্জেছেন এবং বর্ষেছেন, চোখের সামনে আমরা দেখতেও পাচ্ছি। কল্যাণবাবু কি করবেন? হাওয়া বুঝে দিক বদলাবেন? কল্যাণবাবু কি বুঝতে পারছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করা সম্ভব নয়, কারণ জনতা তাকে ডিফেন্ড করছে না? নাকি একটু গর্জাবেন এবং ঝাঁকের কই আবার ঝাঁকে মিশে যাবেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পুরনো দিনের সাথী। কোন বিষয়টা তার হয়তো মনে লেগেছে বা তিনি আহত হয়েছেন, সেখানে তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন তার উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করব না। এরমও হতে পারে পরবর্তীকালে আলোচনার মাধ্যমে এই বিষয়টা নিশ্চয়ই তিনিও প্রেক্ষিতটা হয়তো আলোচনার মাধ্যমে বুঝবেন। কিন্তু কল্যাণদা যে মন্তব্য করেছেন বা যে অবস্থান নিয়েছেন, সে ব্যাপারে একজন আইনজীবী কী করবেন এ ব্যাপারে কোনো মন্তব্য করার এখতিয়ার আমার নেই। আবার সেই সন্দেশখালী, বিশ্বাস করতে পারবেন না, পুকুর থেকে এত বন্দুক এত কার্তুজ বেরিয়েছে। দেখুন TV9 বাংলা এক্সক্লুসিভ, ফের পুকুর থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র। বিশ্বাস করা যাচ্ছে না, নেজার থানার হরিহাট গ্রামে পুকুর থেকে 16টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হলো। পুকুর থেকে পাওয়া গেছে 16টি আগ্নেয়াস্ত্র, 2345 রাউন্ড কার্তুজ এবং বিভিন্ন রকম বন্দুকের গুলি। দেখুন, আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আমার সহকর্মী নূর আলম। নূর, এগুলো কি সাধারণ রাজনৈতিক লড়াইয়ে ব্যবহার করার জন্য? এ তো মনে হচ্ছে জঙ্গিপনা চলতো ওখানে। এ কি জঙ্গিদের অস্ত্র সাপ্লাই করা হতো এখান থেকে? দেখো, আবারও কিন্তু সন্দেশখালীতে বেঙ্গল এসটিএফ এর হানায় কিন্তু বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং রাশি রাশি কার্তুজ উদ্ধার করেছে বেঙ্গল এসটিএফ। একেবারে এলাকাবাসীর যে দাবি, নাইজার থানার খড়িহাটি গ্রামের একটি পুকুর থেকে গোপন সূত্রের খবর পেয়ে বেঙ্গল এসটিএফ কিন্তু হানা দেয়। তারপর কিন্তু এলাকাবাসীদের চক্ষু চড়ক গাছ, তারা দেখতে পায় যে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং রাশি রাশি কার্তুজ উদ্ধার করা হয়। এমনকি এই ছবি আমরা বেশ কয়েকদিন আগে দেখেছিলাম, যখন এসটিএফ সন্দেশখালীর মণিপুর এলাকায় হানা দিয়েছিল, তখন কিন্তু শেখ শাহজাহান ঘনিষ্ঠ যে সমস্ত তৃণমূল নেতা রয়েছে তার বাড়ি লাগোয়া পুকুর থেকে উদ্ধারে কিন্তু বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কার্তুজ। কিন্তু এই ছবি দেখার পরে স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে শেখ শাহজাহান বা তার দলবলের লোকজন এই সমস্ত কার্যকলাপ চালিয়েছে। একেবারে যুদ্ধের সরঞ্জাম আমরা দেখেছি এর আগে বিভিন্ন সময়, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে যে সমস্ত আগ্নেয়াস্ত্র কার্তুজ ব্যবহার করা হয়, ঠিক তেমনটাই সেই ছবি কিন্তু দেখা গেল সন্দেশখালীর একেবারে কড়িহাট এলাকায়। সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা, তাদের কিন্তু চক্ষু চড়ক গাছ। তারা কিন্তু একেবারে সাত সকালে এই ছবি দেখার জন্য মোটেও প্রত্যাশিত ছিল না। একেবারে যুদ্ধের সরঞ্জাম। আপাতত তোমাকে এই খবর এবং তথ্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। বাংলার মানুষ দেখে তাজ্জব হয়ে যাবেন, এ যেন দেখে মনে হচ্ছে অস্ত্রাগার। অস্ত্রাগারে এত অস্ত্র থাকে কিনা সন্দেহ। এটা সন্দেশখালীর একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে হাজার হাজার রাউন্ড গুলি এবং নানা মাপের রাইফেল এবং আগ্নেয়াস্ত্র।